স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীত ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়নি, কয়েক মাস পিছিয়েছে মাত্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে এ তথ্য। সংশ্লিষ্ট 7 কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন-এর একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ডের বিশ্লেষণের ওপর ভিত্তি করে এ মূল্যায়ন করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি, বেশিরভাগ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত রয়েছে। সিএনএনকে একাধিক মার্কিন কর্মকর্তা জানান, হামলার আগে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে এ মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে বলে দাবি করেন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সংকট সহনীয় রাখতে এখনই কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। সামনে বাংলাদেশ ঘোর সংকটে পড়তে পারে, তাই প্রস্তুতি নিয়ে রাখার তাগিদও দেন তারা। ইরান ইসরায়েল যুদ্ধে বাংলাদেশের জন্য সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। সে আশঙ্কা সত্য হতে যাচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই পথে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় 20%। এই প্রণালী সাময়িকভাবে বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে। কাতার থেকে বাংলাদেশের এলএনজি আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়েই। ফলে দীর্ঘমেয়াদে এই পথ বন্ধ থাকলে দেশে বাড়বে মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, সংকট কাটাতে প্রয়োজন কূটনৈতিক তৎপরতা এবং আগাম সতর্কতা। জ্বালানির যেসব চুক্তি, কারণ ওইটার উপরেই প্রথমে ধাক্কাটা আসে। দ্বিপাক্ষিক ভাবে আলাপ আলোচনা করে এলএনজি আমদানি বা জ্বালানি আমদানির ক্ষেত্রে যদি আমরা কিছুটা সামনের দিকটাকে প্রাক্কলন করে যদি আমরা আলাপ আলোচনা করে আমাদের জন্য যে মূল্যটা, সেই মূল্যটা যদি আমরা নেগোশিয়েট করতে পারি। আর সামগ্রিকভাবে অবশ্যই আমাদের এখন আরো সাশ্রয়ী হতে হবে। রিজার্ভ যাতে আমাদের কমে না যায়, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, জ্বালানি আমদানির বিকল্পগুলো খোঁজা জরুরি এখনই। তেলের সম্ভাব্য যে জায়গাগুলো আছে সরবরাহের, সেই জায়গাগুলোর দিকে এখন মনোযোগী হতে হবে। এটা তো অনিশ্চিত, কবে এটা শেষ হবে, কবে মানে অনিশ্চিত জায়গায় আছি। এখন যেটুকু প্রস্তুতি, যেটুকু কূটনৈতিক, প্রযুক্তি, আর্থিক সমন্বয় করে যেটুকু সতর্কতা নেওয়া যায়, সেটুকু সতর্কতা নিতে হবে আমাদের। যুদ্ধ আরো ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের দুঃসময়ের আশঙ্কাও করেন সাবেক কূটনীতিক। এর বাইরে গিয়ে কোথাও আমরা কার কাছ থেকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সবশেষ বৈঠক হয় রবিবার। সেখানে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে বিএনপি সহ 3 দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো একমত হয়। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ প্রায় 30টি সংগঠন আজকের বৈঠকে অংশ নেবেন বলে আশা করছে কমিশন। গুরুতর আবাসন সংকটে দেশ ছেড়া ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের 3টি হলের অবস্থায় শোচনীয়। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। এই হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন এক একটি মৃত্যুকূপ। শিক্ষার্থীদের সংখ্যা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ। হলে উঠতে পারেননি সবশেষ ভর্তি হওয়া ব্যাচের শিক্ষার্থীরা। সময় পেরিয়ে গেলেও ক্লাস শুরু হয়নি তাদের। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে প্রায় 1 মাস ধরে ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ এ দাবিতে শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা মেডিকেল কলেজ। সেই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে কোনো শিক্ষার্থী হল ছেড়ে যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা মেডিকেল কলেজে মেয়েদের একটি সহ আবাসিক হল রয়েছে 3টি। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল।
সরজমিনে দেখা যায় পলেস্তরা খসে রড বেরিয়ে আছে। এছাড়া দেয়াল ভাঙাচোরা, ভবনের কলামগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। সবশেষ মে মাসে এই ভবনেই পলেস্তরা খসে আহত হন এক শিক্ষার্থী। শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের মূল ভবনের ৪র্থ তলাকে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও সেখানে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন শিক্ষার্থীরা। ৩৫ নম্বর রুমে ৩৩৫, ওইখানে আর কি গত ৩ দিন আগে উপর থেকে সিলিং ভেঙে পড়ছে এবং রুমে রোকও ছিল। কারণ যেহেতু সিলিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে আর পিলারের অবস্থাও অনেক বেগতিক, তো মনের ভিতরে আতঙ্ক নিয়ে আমরা আসলে রুমে এখনো বসবাস করতেছি। এমন দুরবস্থার কারণে সবশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাই হলে উঠতে পারেননি। এমনকি সময় পেরিয়ে গেলেও তাদের ক্লাস শুরুই হয়নি। আমাদের হাতে নতুন হলের বিষয়ে একটা রূপরেখা এসেছে। স্যারেরা K82 ব্যাচের জন্য কিভাবে আবাসনের ব্যবস্থা করছেন। যে আমরা যেহেতু এই ঝুঁকিপূর্ণ ভবনে আর কতদিন বসবাস করব, আমাদের নবাগত ব্যাচ আসছে, ওদেরকেও আমরা ঝুঁকির মধ্যে কেন রাখবো। শিক্ষার্থীরা জানান, জীর্ণশীর্ণ হলের একটি কক্ষে থাকেন 4 থেকে 5 জন। তাদের সংখ্যা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। 4 তলার সিলিং যেমন ধসে পড়ে তেমনি 2 তলার সিলিং ধসে পড়ে। 4 তলাটা খালি করে বিভিন্ন যে রুম আছে সেখানে গাদাগাদি করে প্রায় দেওয়া হচ্ছে, এরকম অবস্থা। পরিবেশ এখনো আছে, যেহেতু এখন আমাদের অনেকেই শিফট করেনি এখান থেকে। অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের ঝুঁকির কথা বিবেচনা করে আবাসনের সাময়িক বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই বিল্ডিংগুলো উন্নতি হোক, আমরাও এই ভঙ্গুর অবস্থার ভিতরে থাকতে চাই না। তাদের একটা আশু সমাধান চাই যে আজকেই তাদের একটা হোস্টেলে না, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। তেজগাঁও ঢাকা মেডিকেল কলেজের 3টি আবাসিক হলই বসবাসের অনুপযোগী। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন সেখানে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব কার্যক্রম শেষ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ড কর্মকর্তারা বলছেন, শেষ মুহূর্তে ফর্ম পূরণের সময় বাড়ানোয় কয়েক হাজার শিক্ষার্থী নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। এখন পর্যন্ত বোর্ডের দেওয়া হিসেবে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। গতবারের তুলনায় এবছর এইচএসসিতে প্রায় 73,000 পরীক্ষার্থী কমেছে। মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ডের অধীন আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় 2,000। আলিমে এবার পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট শিক্ষার্থী 1,09,000-এর বেশি, কমেছে 7,000-এর মতো। এবার প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে 33 নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় উৎপাদনমুখী শিল্পে নেমেছে ধস। এ অবস্থায় পণ্যের সরবরাহে সংকট তৈরি হয়ে বাজার অস্থির ও আবারও কন্টেইনার জটের আশঙ্কা ব্যবসায়ীদের। প্রায় 54,000 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা 42,000 টিউএস। পাশাপাশি 21টি অফডকে রয়েছে 79,359 টিউএস। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হচ্ছে না পণ্য। ভোগান্তিতে আমদানি রপ্তানিকারকেরা। কলম বিরতি এটা আমরা এবার তো আর প্রত্যাশা করিনি। আমরা মনে করেছিলাম সরকার এটার বিগত সময় এটা সলিউশন হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা এটা অতি দ্রুত শেষ করতে না পারলে আমরা অসম্ভব অসহায়ত্ব প্রকাশ করছি। আকস্মিক কর্মবিরতিতে উদ্বিগ্ন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই ধরনের চলাবস্থা যদি চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হবে এবং সরকার রাজস্ব আহরণ থেকেও বঞ্চিত হবে। তা আমরা আশা করছি সরকার নীতি নির্ধারণী মহলে অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা। কর্মবিরতির কারণে জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। তৈরি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট। এতে 4 গুণ বেশি জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। গত 10 দিন প্রায় টানা বন্ধের কারণে যেই কন্টেইনারটা কিছুটা জমে গিয়েছিল সেগুলো আমরা ক্রমান্বয়ে ক্লিয়ার করছি। এখন ওদের কর্মবিরতি এবং অন্যান্য সমস্যার কারণে যদি ডিউটি পেমেন্ট ডিলে হয় তাহলে তো সিএনএফ কিংবা আমদানি রপ্তানিকারকরা মালামাল ডেলিভারি নিতে পারবে না।
কর্মবিরতি থাকলেও তারা যেন অন্তত আমদানি রপ্তানি কার্যক্রমটা যেন সচল রাখার ব্যবস্থা নেয়, সেটার আমাদের একটা আহ্বান থাকবে। কন্টেইনার জট হলে বাধাগ্রস্ত হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম, প্রভাব পড়বে অর্থনীতির উপর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলার ১৫০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপণ করছে জেলা প্রশাসন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, গাছ রোপণ কি শুরু হয়েছে কিনা জানাবেন আমাদের। সঙ্গীতা, সকাল 10টায় একযোগে টাঙ্গাইলের যতগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি যেমনটা বলছিলেন যে কৃষ্ণচূড়া, জারুল এবং সোনালী যে বৃক্ষ রয়েছেন, যেটি আসলে সৌন্দর্য বর্ধন কাজ করে এবং পাশাপাশি যে দেশের প্রকৃতির যে ভারসাম্য, বৃক্ষের ভারসাম্য সেটি রোপণ করার কার্যক্রম শুরু হয়েছে এবং এটির একেবারে চিন্তা চেতনা, অভিনব একটি চিন্তা চেতনা, বা আমরা যদি বলি যে প্রকৃতির জন্য চিন্তা চেতনা যেটি করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে যে এটি যে আপনি চিন্তা করেছেন সেটির জন্য সাধুবাদ। অবশ্যই এই আকার বাড়বে কিনা, গাছের প্রজাতি বাড়বে কিনা, আমরা জানি যে এই প্রকৃতির পশু পাখিও তাদের খাদ্যের খুব সংকটে রয়েছে। সকল কিছু বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আরও জানতে চাচ্ছি। ধন্যবাদ। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য হলো যে শিশুদেরকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। আপনারা জানেন যে শিশুরা খুব কৌতূহলী হয়, তারা প্রতিনিয়ত তাদের চারপাশ থেকে শেখে এবং শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে যখন তারা খুব সমৃদ্ধ একটা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। তো সেই লক্ষ্যে টাঙ্গাইল জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে একযোগে 3টি দেশীয় ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষ্ণচূড়া, সোনালু এবং জারুল ফুলের গাছ, অসম্ভব ব্রাইট 3টা কালার, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এবং একটা গাছ মানে কিন্তু শুধু ফুল এবং পাতা নয়, সেই গাছকে ঘিরে অনেক প্রাণের সমাগম ঘটে। সেই গাছে দল বেঁধে পাখিরা এসে বসে, মৌমাছি, প্রজাপতি, ফড়িং। তো এই সব কিছু শিশুদেরকে ভীষণভাবে পরিবেশের প্রতি সংবেদনশীল করে তুলবে, তাদের স্বপ্ন এবং কল্পনার জগৎকে সমৃদ্ধ করবে এবং সর্বোপরি তাদেরকে একটি পরিবেশ সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। ধন্যবাদ। আপনার চিন্তা এবং ছড়িয়ে পড়ুক সর্বত্র, দেশের সর্বত্র। তাদের এই কার্যক্রমে বন বিভাগও শরিক হয়েছেন এবং জেলার সকল প্রান্তের সাংবাদিক থেকে শুরু করে সকলেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন, তারাও এটি সহযোগিতা করছেন। প্রত্যেকে প্রত্যাশা করছেন যে টাঙ্গাইলের এই উদ্যোগটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সোহেল, ধন্যবাদ আপনাকে। দেশের অনেক হাসপাতালই প্রস্তুত নয় করোনার নতুন ধরন মোকাবিলায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি এই ভাইরাসের বিস্তারকে সামাল দিতে আগাম প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য কেন্দ্রিক না হয়ে হাসপাতাল কেন্দ্রিক হয়ে পড়েছে, তাই স্বাস্থ্যসেবায় বিকেন্দ্রীকরণ প্রয়োজন বলে মনে করছেন তারা। দেশে নতুন করে করোনার সংক্রমণে চলতি বছর শনাক্তের সংখ্যা 450 ছাড়িয়েছে, মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রাজধানীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল, মুগদা ও কুর্মিটোলা হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খুলনা, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে ব্যবস্থা। পরিস্থিতি বিবেচনায় জোরদার তৎপরতার কথা বলছেন কর্মকর্তারা। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিট সরবরাহ করা, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। আমরা এখন যে প্রিপারেশন নিচ্ছি সেটা অ্যাডভান্স প্রিপারেশন। গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 4600 করোনা রোগী হয়েছে। এইবার তো গতবার কেস অনেক কম। বিশেষজ্ঞরা মনে করেন করোনা মোকাবেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। করোনা নিয়ে হাসপাতালগুলোর তো অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ করোনা তো আমরা মোকাবেলা করেছি। প্রশিক্ষিত চিকিৎসক, নার্স সেখানে আছে এবং প্রত্যেকটা হাসপাতালে অবশ্যই একটা রোগীকে পৃথক করে রাখার আইসোলেশন ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশে হচ্ছে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ বিশ্বে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করতে হবে। চলমান সংকট সামাল দিতে 4টি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখনও তাদের কাজ শুরু হয়নি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
বিপর্যয় দেখা দিয়েছে কক্সবাজার 250 শয্যার জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমে। বিশ্বব্যাংকের অর্থায়ন সংকটে 5 দিন বন্ধের পর সিসিইউ ইউনিট চালু হলেও বিশেষজ্ঞ চিকিৎসক সহ শূন্য রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পদ। যদিও কর্তৃপক্ষ বলছে জনবল সংকট নিরসনে নেওয়া হয়েছে উদ্যোগ, আর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি নতুন করে চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। কক্সবাজার জেলা সদর হাসপাতাল 250 শয্যার সরকারি স্বাস্থ্য সেবার সর্বোচ্চ প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন জেলার প্রায় 28 লাখ মানুষ, 13 লাখ রোহিঙ্গা ও পর্যটকরাও। ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি রোগীর চাপের কারণে শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের ফ্লোরে। সিট পাইনি, ফ্লোরের মধ্যে বেড একটা দিয়েছে, সিট দেয় নাই। আমাকে বলতেছে কালকে সকালে 8টা বাজে, সেখানে আবার কি এক্সরে করতে হবে। দীর্ঘ 9 মাস ধরে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত 263 জনের বিশাল জনবল। এর ওপর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্প বন্ধ থাকায় চিকিৎসা ব্যাহত হচ্ছে আইসিইউ, সিসিইউ সহ বেশ কিছু ইউনিটে। বিগত 9 মাস পর্যন্ত আমাদের খুবই চলতে কষ্ট হয়ে যাচ্ছে, তাও আমরা বিনা বেতনে কাজ করতেছি। হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন জনবল সংকট নিরসনে এরই মধ্যে আবেদন করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন করে প্রকল্পটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু অর্থায়ন হবে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, একদিকে অনুমোদন লাগে, অনুমোদন হয়েছে। হ্যাঁ, তবে আমাদের এখানে কিছু চিকিৎসক নিয়োগ, নার্স নিয়োগ এবং অনেক স্টাফ নিয়োগ কিছু ক্রয় কেনাকাটা আছে এবং এটা অতি শীঘ্রই শুরু হবে। আইসিইউ বাড়ানো সহ ডাক্তার ও হাসপাতালের কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়ার দাবি জেলা প্রতিনিধিদের। কক্সবাজারের স্বাস্থ্যখাতটা সবচেয়ে অবহেলিত। এটা আমি সরকারের কাছে জোর দাবি জানাই যে মানবিক দিক দেখে এটা আইসিইউটা বাড়ানোর জন্য ডাক্তাররা আছেন নিয়মিত বেতন দেওয়ার জন্য। কক্সবাজার সদর হাসপাতালে মোট মঞ্জুরিকৃত 656 পদের মধ্যে শূন্য 227টি। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে সরকারি হাসপাতালে দেখা দিয়েছে নানা অসঙ্গতি। চলছে তীব্র চিকিৎসক সংকট, এমনকি নেই ডেঙ্গু ও করোনা পরীক্ষার কিটও, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 31 কোটি টাকা ব্যয়ে 2022 সালে নির্মাণ হয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 100 শয্যার অবকাঠামো নির্মাণ করা হলেও কার্যক্রম চলছে 50 বেডের। হাসপাতালের প্রতিদিন সেবা নিতে ভিড় করেন শত শত মানুষ। উপজেলার 7টি ইউনিয়ন সহ আশেপাশের রোগীরাও আসেন এখানে। নির্মাণের 2 বছর পর 100 শয্যায় উন্নীত করা হলেও এখনও পায়নি প্রশাসনিক অনুমোদন, হয়নি জনবল নিয়োগ, ফলে খুঁড়িয়ে চলছে এর কার্যক্রম। চিকিৎসকের 29টি পদের মধ্যে 13টি শূন্য। এছাড়াও ছুটি, বদলি ও প্রশিক্ষণের কারণে অনুপস্থিত বেশ কয়েকজন। রোগীর সেবায় রয়েছেন মাত্র 6 জন চিকিৎসক। ডাক্তার সংকটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এছাড়াও বিদ্যুৎ চলে গেলে ভর্তি ও বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীরা পড়েন বিপাকে। 1 থেকে 2 জন ডাক্তার, এই 2 জন ডাক্তারের দ্বারা আমাদের হসপিটালে যে সাধারণ মানুষ আছে সবাই কষ্টের মধ্যে আছে। 2 ঘন্টা 2.5 ঘন্টা দ্বারা সেরেও তারপরে কোনো চিকিৎসা পায় নাই। ওনারা রেফার করছে, ওই ম্যাডামে রেফার করছে 201 নম্বরে যাওয়ার লাগা। এখানে মনে করেন আইসি চিকিৎসা করতে ফুল চিকিৎসা পাই নাই। ওষুধ এখানে নাই, একটা দিছে, বাকি ওষুধ সবগুলো কিনে আনছি বাইরের থেকে। শিগগিরই চিকিৎসক সংকট সহ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। আমাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 100 শয্যায় উন্নীত হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র অবকাঠামোগতভাবে, এটার এখনো কোনো প্রশাসনিক অনুমোদন আসেনি। আমাদের ডাক্তার সংকট তীব্র আকার ধারণ করেছে, তো আমি ব্যক্তিগতভাবে ডাক্তার আনার চেষ্টা করছি। আশা করি আর হয়তো বা 1 মাস সময়ের মধ্যে আমি এটা ঠিক করে ফেলতে পারবো। দ্রুত জনবল নিয়োগ সহ অসঙ্গতি দূর করতে ব্যবস্থা নেবে স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। বর্ষার শুরুতেই শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী, বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা। পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় অনেকেই বঞ্চিত সঠিক চিকিৎসা থেকে। লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। এবার বর্ষার শুরুতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব পার্বত্য জেলা রাঙামাটিতে। সীমান্তবর্তী উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও বাগাইছড়িতে রোগীর সংখ্যা বেশি। মোট আক্রান্ত রোগীর 83% এই 4 দুর্গম এলাকায়। সদর উপজেলা ও কাপ্তাই উপজেলাতেও শনাক্ত হচ্ছে রোগী।
উপজেলা ও জেলা শহরের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী, তবে দুর্গম এলাকার অনেকেই নিতে পারছেন না সঠিক চিকিৎসা। কয়েক 2 দিন ধরে একটু সুস্থ আছি আর কি। জ্বর ছিল, বমিও ছিল, তারপরে যখন বেশি খারাপ লাগছে তারপরে পরীক্ষা দিছি। জ্বর ছিল, আর ঘাড় ব্যথা, আর শারীরিক দুর্বলতা, এই লক্ষণগুলো ছিল আর কি। ম্যালেরিয়া রোগীদের সেবায় অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। ম্যালেরিয়া রোগী পাচ্ছি বেশিরভাগ বিলাইছড়ি, জুরাইছড়ি, বলকল এই এলাকাগুলো থেকে। আমাদের কথা হচ্ছে যে কোনো রোগী জ্বর মানেই প্রথম ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে, সেটা সে যেখানে অবস্থান করুক না কেন। আমাদের পর্যাপ্ত কিট অ্যাভেলেবল আছে, আর যে গ্লাস স্লাইড এক্সামিনেশন এটা অ্যাভেলেবল আছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ম্যালেরিয়া রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। দীর্ঘদিনের চেষ্টার পর সাতক্ষীরায় সরকারি চিংড়ি চাষ প্রদর্শনী খামারে গলদার রেণু উৎপাদনে মিলেছে সফলতা। আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ না পাওয়ায় সম্ভাবনা থাকার পরও এতদিন দেশের কোথাও চিংড়ি রেণু উৎপাদন করা যায়নি। সঠিক সময় ও পানি মাটির মান রক্ষা করতে পারলেই বিপুল পরিমাণে রেণু উৎপাদন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। দেশে 500 কোটি গলদা রেণুর চাহিদা থাকলেও বাংলাদেশের আবহাওয়া ও স্যালাইনিটি জনিত কারণে প্রযুক্তি ব্যবহার করেও আশানুরূপ ফল পাওয়া যায় না। ফলে শতকরা 95% রেণু চোরাচালানের মাধ্যমে ভারত থেকে সংগ্রহ করা হতো, যে কারণে সরকারি বেসরকারি পর্যায়ে উপকূলীয় অঞ্চলে পুকুরে গলদা চিংড়ির রেণু উৎপাদনের চেষ্টা চালানো হয়, কিন্তু আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খাওয়াতে না পারায় সেটিও সম্ভব হয় না। এবার সাতক্ষীরার মেদিনীপুরের সরকারি চিংড়ি চাষ প্রদর্শনী খামারে রেণু উৎপাদন করতে সক্ষম হয়, তবে চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। মাছ আনতে গেলে হয়রানি হয়। বিডিআর ইন্ডিয়ার থেকে মাছ আসলেই পলিথিনে আস্তে আস্তে অনেক সময় মাছ নষ্ট হয়ে যায়। মাছের গ্রোথও ভালো, অনেক বড়, অনেক ভালো হচ্ছে। প্রাকৃতিকভাবে উৎপাদিত এ রেণু মানসম্মত ও সতেজ থাকায় মৎস্য অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার অনেকে চাষ শুরু করেছে। গলদার পোনা চাষ সম্পর্কে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যে আমার ঘেরে পোনা ছেড়েছি এবং কাজ শুরু করেছি। আশা করি এটা থেকে অনেক লাভবান হবে, উপকৃত হবে। আবহাওয়া ও জলবায়ুর সাথে খাপ খাওয়াতে এই প্রযুক্তি সম্পর্কে অবগত হতে পারলে স্বল্প মূল্যে রেণু বাজারজাত করা সম্ভব বলে মনে করেন মৎস্য খামারিরা। একটু উষ্ণ আবহাওয়া চলে আসবে বাংলা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এই সময়টার মধ্যে, এবং কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাত হওয়ার আগেই এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। সাথে বাংলাদেশের চিংড়ি রপ্তানি কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। গলদা রেণু উৎপাদনে চাষিদের সব ধরনের সহায়তা করছে মৎস্য বিভাগ। সাতক্ষীরাতে আমরা আমাদের 9000-এর উপরে আমাদের চাষি এবং আমরা কিছু পাইলট হিসেবে 8 জনকে এবার আমরা দিয়েছি, তারাও উৎপাদন করছে এবং সেখানে একটা আশাব্যঞ্জক রেজাল্ট আসছে। এটা হয়তো ক্রমশ বাড়বে। দেশে গলদা রেণুর চাহিদা রয়েছে প্রায় 500 কোটি, কিন্তু সাতক্ষীরা হ্যাচারি থেকে উৎপাদন হয় মাত্র 8 থেকে 10 কোটি। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে বর্ষার আমেজ থাকলেও প্রেম ভালোবাসার নগরী ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রবাসী বাংলাদেশিরা মাতেন বৈশাখী উৎসবে। স্বরলিপি শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী উৎসবে প্রবাসী বাংলাদেশিরা নেচে গেয়ে হয়েছেন একাকার। বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ রহমান এবং সহ সাংস্কৃতিক সম্পাদক রোমানা মনসুরের উপস্থাপনায় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল প্যারিসের স্থানীয় বাংলাদেশি শিল্পীদের দলীয় পরিবেশনা। উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈশাখী মেলায় শোভা পায় দেশীয় বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু খাবারের পাশাপাশি বাহারি রকমের বাচ্চাদের খেলনা এবং দেশীয় পোশাক। ক্লোজ আপ তারকা লিজা, মৌসুমী আর সাগর বাউলের হৃদয় ছোঁয়া পরিবেশনা আর প্যারিসের স্থানীয় বাংলাদেশি শিল্পীদের অসাধারণ নৃত্য কানায় কানায় পরিপূর্ণ করে তোলে অনুষ্ঠান স্থল। গানের তালে তালে শুধু শিল্পীরাই নাচেননি, নাচিয়েছেন দর্শকদেরও।
বাংলাদেশিদের পাশাপাশি উৎসবে যোগ দিয়েছিলেন ফ্রান্সে বসবাসরত ভিন্ন দেশের দর্শকরাও। নিজস্ব শেকড়ের টানে ছুটে আসা ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ছিল উচ্ছ্বসিত। হাজারো দর্শকের উপস্থিতিতে আজকে যে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে যে একটি অনুষ্ঠান আমরা সফল করেছি। বৈশাখের অনুষ্ঠানে আসছে, অনেক ভালো লাগতেছে। অনেক অনেক মানুষ অনেক দূর থেকে আসছে যে আমাদেরকে এত সুযোগ দিচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রাম অনুভব করার জন্য। বৈশাখী পোশাকে অনুষ্ঠানে আসা দর্শকরা আনন্দ বিনোদনের সবটুকুই যেন পেয়েছিলেন এবারের বৈশাখী উৎসব থেকে। বাঙালির প্রাণের উৎসব বৈশাখী আয়োজনে দর্শক বিনোদনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের এবারের উৎসবের আয়োজন প্রবাসী বাংলাদেশিদেরকে দিয়েছিল প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি উদযাপনের এক উপলক্ষ। বাংলাদেশ থেকে কিছু কিছু শিল্পী এসেছে, আমরা গান এনজয় করছি পরিবারবর্গ সহ, এবং আত্মীয় স্বজন দূর থেকে এসেছে। পোল্যান্ড থেকে আসছি শুধুমাত্র প্যারিসের এই বৈশাখী উৎসব দেখার জন্য। আজকে অনুষ্ঠানের ভ্যানুতে এসে মনে হচ্ছে যে প্যারিসে আসিনি, বাংলাদেশে এসেছি। সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা কাজী এনায়েতুল্লাহ ইনু, সাত্তার আলী সুমন, সুব্রত ভট্টাচার্য শুভ, মির্জা মাজহার সহ আরও অনেকে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর আনন্দ উচ্ছ্বাসই বলে দিচ্ছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।